দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নয়া সরকারের কোনো পদে থাকবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে ইউটাই ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারাত নিউজে লেখা এক নিবন্ধে এসব কথা জানান তিনি। সেখানে তার সরকারের আগামী পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, সেই সাথে সংস্কার সহ সব বিষয় উঠে আসে। তুলে ধরেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ওপর তার আস্থার কথাও। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ চলা এখন শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজারাত নিউজের লেখা এক নিবন্ধে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে। এমনকি পরবর্তী নির্বাচিত সরকারে কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই থাকবেন না তিনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব বৈধ ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। এমনকি প্রবাসীদের ভোট নিশ্চিতেও গুরুত্ব আরোপ করেন তিনি। ওই নিবন্ধে জেনারেশন জেড নিয়ে বেশ আশাবাদী বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বিশ্বাস করেন, তরুণরা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে বদলে দিতে পারে। তাদের সঙ্গে জেনারেশন এক্স, মিলেনিয়ালস এবং নতুন প্রজন্ম আলফা মিলে এমন এক পৃথিবী গড়বে যেখানে থাকবে ৩ শূন্য: শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য আর শূন্য কার্বন নিঃসরণ। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশের কূটনীতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রেস সচিব। এছাড়া রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে 25 আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলে উল্লেখ করেন প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এই বৈঠকে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বলে জানান প্রেস সচিব। বলেন, দেশটির সঙ্গে এ বিষয়ে 5 বছরের জন্য চুক্তি হবে। যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন, তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিলেন তারা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে বলেও জানান তিনি। সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এদিকে রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে 25 আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলে জানান শফিকুল আলম। বলেন, অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে। সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি। এর বাইরে কিন্তু প্রচুর সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আরও কঠোর হচ্ছে মার্কিন অভিবাসন নীতি। এবার আমেরিকা বিরোধী মনোভাব ও কোনো কর্মকাণ্ড থাকলে ভিসা দেওয়া হবে না বলে বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সতর্ক করা হয়েছে ভিসা প্রদানের যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারীদের এখন থেকে আমেরিকা বিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও। এতে হতাশ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আগ্রহী ভিনদেশিরা। উদ্বিগ্ন অভিবাসন বিষয়কে অধিকার কর্মী এবং আইনজীবীরাও রয়েছেন।
দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাচ্ছি, আমেরিকা বিরোধী এই যে মনোভাব এবং কোনো কর্মকাণ্ড থাকলে সেক্ষেত্রে আবেদনকারীদের ভিসা দেওয়া হবে না, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে, এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সবশেষ এই সিদ্ধান্তের আর কি প্রভাব পড়তে পারে? আর বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন তারা কি আসলে নিশ্চিত হবেন কিনা, সেখানকার অভিবাসীরা কি জানাচ্ছেন আপনাদের? আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি। আরিফুর রহমান রয়েছেন আমাদের সাথে। আরিফুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা সংযুক্তি এখন পাচ্ছি না, আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি পরের খবরে। লিবিয়ার মানব পাচার ও মুক্তিপণের হোতা সাখাওয়াত অবশেষে গ্রেপ্তার হলেন ঢাকায়। বেনগাজির ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ১৭৫ বাংলাদেশির সাথে তাকেও ফেরত পাঠানো হয়। পরে বিমানবন্দরে সাখাওয়াতকে গ্রেপ্তার করে সিআইডি। ভুক্তভোগীরা জানান, এখনও ওই ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি বন্দী রয়েছেন। ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে অবৈধ পথে ইটালি যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। তাদের অনেকে আটক হন সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে বেশিরভাগের আশ্রয় হয় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে। ঘটনা এখানেই শেষ নয়। আটককৃতদের মধ্যে অনেক বাংলাদেশিকে আবার টাকার বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেয় বাংলাদেশি একটি চক্র। পরে এভাবে শারীরিক নির্যাতন করে দেশে থাকা পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। আর এই চক্রটির প্রধান হোতা সাখাওয়াত। এই সাখাওয়াতকে ওই দেশে থাকা অবস্থায় চিহ্নিতকরণে ব্র্যাক কাজ করে গেছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্র্যাক কাজ করেছে যে সাখাওয়াতকে কিভাবে ওই দেশে গ্রেপ্তার করে দেশে ফেরত আনানো যায়। তো আজকে সাখাওয়াত ফিরেছে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসে সাখাওয়াত সহ বেনগাজির ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ১৭৫ বাংলাদেশি। বর্ণনা দেন কতটা মানবেতর জীবন কাটাতে হয়েছে লিবিয়ার ওই সেন্টারে। টাকা বাড়তি লাগবো দিলে তোরে আমি ওই জায়গা থেকে ইউরোপ বোটের মাধ্যমে পাঠাই দেবো। আমি বললাম তাহলে কোনো রিস্ক আছে না? ও কয় সবকিছু আমি দেখবো। ও আমার মনে করলেন যে ওই জায়গায় পুলিশ দিয়ে ধরাই দিল, নিয়ে আমার থেকে আপনার ১১ লক্ষ টাকা নিছে। যদি আপনি গেলে ধরা খায় তখন আইসা বেচা কিনি করে করার পরে গ্রামে দেশের বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মাইট করে। বন্দি থাকার সময় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস কোনো সহযোগিতা করে নেই বলেও অভিযোগ তাদের। আমাদের এখানে যত দেশের যত মানুষ আটকা আছে লিবিয়া জেলে, ওইখানে প্রত্যেকটা দেশের আপনার এম্বাসিরা যায় মাসে একবার হইলেও অন্তত পক্ষে তারা দেখা সাক্ষাৎ করে। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে আমাদের ফ্লাইটের একদিন আগে মাত্র আমাদের এম্বাসি থেকে লোক যায় আমাদের সাথে দেখা করছে। এমন দুর্বিষহ কষ্টের পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে সকলের সহযোগিতা চান লিবিয়া থেকে আগতরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ভারতে থাকা আওয়ামী লীগ কর্মীদের কার্যক্রম বন্ধে অন্তর্বর্তী সরকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সরকার। এমনকি এই বিষয়ে নয়াদিল্লি অবগত নয় বলেও জানান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে কলকাতায় আওয়ামী লীগ দপ্তর তৈরি করে কার্যকলাপ চালাচ্ছে এমন দাবি করে বুধবার নয়াদিল্লিকে একটি চিঠি দিয়েছে ঢাকা। সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দলের কর্মীরা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে সতর্ক করে ঢাকা। তবে বাংলাদেশের এ দাবি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। ভারত তাদের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বলে বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আফরিন মৌ, নিউজ 24।
শাসন যে নীতি সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যে নতুন নতুন আরো সুযোগ সুবিধা বঞ্চিত করছে শিক্ষার্থীদের সেই বিষয়ে আরো আপডেট আমরা জানবো। যুক্তরাষ্ট্রে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান, আমরা সরাসরি যাচ্ছি তার সাথে। আরিফুর রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? প্রশ্নে চলে যাচ্ছে সরাসরি। আমেরিকা বিরোধী যে মনোভাবটি রয়েছে, জি আপনি বলেন, আপনাকে শুনতে পাচ্ছি। এর মধ্যে সংবাদের যে বিষয়টি উঠে এসেছে, আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে থেকে অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে যদি যেতে হয়, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ বলতে বোঝাতে চাচ্ছি উন্নত রাষ্ট্রে, সেটা যুক্তরাষ্ট্র, লন্ডন কিংবা অস্ট্রেলিয়াতে, যে কোনো ভিসার ক্ষেত্রেই কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা, অর্থাৎ আপনি যে কোনো ভিসায় আপনি কানেক্টেড হন না কেন, সেখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা যখন ভিসা ফর্ম হয় সেখানে দিতে হয়। অর্থাৎ আগে থেকে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মনিটরিং কিন্তু পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো রাখে। এখন সেটা অফিসিয়ালি বলা হলো যে এখন থেকে সোশ্যাল মিডিয়াতে যদি মার্কিন বিরোধী কোনো কর্মকাণ্ড বা কোনো ধরনের এমন কিছু ঘটে, সেটাকে কিন্তু ভালোভাবে নেওয়া হবে না। তো এখন ডোনাল্ড ট্রাম্প একটি বিষয়কে স্পষ্টভাবেই সব জায়গায় মেসেজটা দিতে চায় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা হবে, এই বিষয়টাকে কখনোই উনি ভালোভাবে দেখেন না। তবে অবশ্যই সমালোচনা থাকতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ হওয়ার মতো যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ এমন কোনো সেটা রাজনীতিক, সাংবাদিক কিংবা যে কোনো মানুষ যদি রাষ্ট্রের সরাসরি প্রমাণ ছাড়াই রাষ্ট্রের বিপক্ষে এমন কোনো বক্তব্য প্রকাশ করে এবং সেটা যদি রাষ্ট্রের ক্ষতি হয়, বাংলাদেশেও কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলাটা হয়। পৃথিবীর সব দেশে কিন্তু এই লটা রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্টভাবে যে কথাটি বলতে চায়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রমাণ ছাড়াই সমালোচনা করলে, মার্কিন বিরোধী এমন কোনো কিছু হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা আইন অনুযায়ী সেটা কখনোই মেনে নেওয়া হবে না। তো এখন থেকে যে বিষয়গুলো স্পষ্ট হলো, আগে যেটা স্পষ্ট ছিল না, এখন সেটাকে অফিসিয়ালি স্পষ্ট করা হলো যে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে হলেও সেটাকে অবশ্যই যৌক্তিক হতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন কিছু চলে যায়। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আমেরিকার ভিসার যে প্রসেসগুলো রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের এবং যারা অভিবাসন রয়েছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে। আমরা চলে যাচ্ছি পরের খবরে। লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ওয়াচ চ্যাপেলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। নাসির আহমদ শাহিনের সভাপতিতে এবং মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহসিন আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম সহ আর অনেকে। এই সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ফেব্রুয়ারিতে বলছেন, কিন্তু আমরা বুঝতে পারছি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের স্পষ্ট। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব। সঞ্চালনায় ছিলেন সৈয়দ সাদেক আহমেদ এবং আবুল হোসেন। প্রধান আলোচক ছিলেন আজমল হোসেন কুনু। প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকারের চেয়ারম্যান জামিল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মামুনুর রশিদ সহ অনেকে। সভায় বক্তারা প্রবাসী সিলেটিদের নানা সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এখন কয়েকদিন ধরে দেখা হয়েছে না। বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে সিডনির বাংলাদেশি কমিউনিটি। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি মার্ক কোয়ের এবং আনুলাক চান্তিভং। ছিলেন বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির নেতারা। এ সময় বক্তারা কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কূটনৈতিক দক্ষতা,
সততা এবং প্রবাসী কমিউনিটির জন্য তার অবদানের কথা উল্লেখ করেন। মোহাম্মদ শাখাওয়াত হোসেন সিডনিতে দায়িত্ব পালন শেষে সৌদি আরবের জেদ্দায় নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিতে যাচ্ছেন। সৌদি আরব পূর্বাঞ্চল যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়েছে। এই উপলক্ষে রিয়াদে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শওকত শিকদারের সভাপতিত্বে ও রাজু পাটোয়ারির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। আরও উপস্থিত ছিলেন মোস্তফা মুন্সি, আমির হোসেন প্রধান, মোহাম্মদ ইয়াসিন, মোশাররফ হোসেন, মাইনুদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। স্পেনের মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বনভোজন এবং মিলন মেলা। এতে বৃহত্তর সিলেটের প্রবাসীরা যোগ দেন। মাদ্রিদের উত্তপ্ত আবহাওয়া এই আয়োজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি আহমেদ আসাদুর রহমান সাদ, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন সহ অনেকে। শেষে ছিল বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। দর্শক, প্রবাসী সংবাদে নিচ্ছে একটা বিরতির সাথে স্বাগত আরেকবার। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। পিআর পদ্ধতিতে ভোট না হলে নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলাম। সিএসির সাথে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা জানান। এদিকে বিদ্যমান আইনেই নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই এই এআই এর অপব্যবহার অন্যতম চ্যালেঞ্জ। এখানে নির্বাচনী ট্রেনে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ। কেউ চাইছে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন, আবার কেউ চাইছে না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানায় জামায়াতে ইসলামী। তারা মনে করে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ভোটারদের যথার্থ মূল্যায়ন হয়। বিশ্বের ৯১টি দেশে রয়েছে পিআর পদ্ধতি। সিএসের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা আরও জানান, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জামায়াত। গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে জামাত রাখতে। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে, তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে বাহাস থাকলেও নির্বাচন কমিশন বিদ্যমান পদ্ধতিতেই এখনো ভোটের প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার ২:৩০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে রোডম্যাপ নিয়ে এক বৈঠক হয়। রবি বা সোমবার পর্যন্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হতে পারে বলে আভাস দেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। বৈঠক শেষে সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানাবেন তারা। এরপর চূড়ান্ত হবে রোডম্যাপ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কিছু দেশে পিআর থাকলেও এই পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় যৌক্তিক নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠীর বক্তব্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। বিএনপির বিজয় ঠেকাতে নানান অপকৌশল নিচ্ছে তারা। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণই বিএনপির প্রধান লক্ষ্য। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠীর নিত্য নতুন শর্ত ও নানামুখী বক্তব্যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা
নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কিছু দেশে পিআর থাকলেও বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সনাতন ধর্মের অনুসারীদের সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। এবার যে শুরুতেই জানাবো নিউজ 24 স্পোর্টস। এশিয়া কাপে টাইগারদের চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে টুর্নামেন্টে নামার আগে নেদারল্যান্ড সিরিজের স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ সাবেক এই বোর্ড পরিচালকের। ঢাকা আর আরব আমিরাতের কন্ডিশনে তেমন কোনো পার্থক্য দেখেন না তিনি। নিউজ 24 এর সাথে এসব নিয়ে খোলামেলা কথা বলেন সুজন। শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ শেষে দেশের ক্রিকেটে লম্বা বিরতি। ফাঁকা এই সময়ে নিজেদের ফিটনেসে উন্নতি করেছে ক্রিকেটাররা। লক্ষ্য এশিয়া কাপ হলেও তার আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি সারবে টাইগাররা। সেজন্য জাতীয় দলের বাইরে কিন্তু আলোচনায় থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। মেইন স্ট্রেংথ দলটা থাকবেই, বাট আমার মনে হয় যাদেরকে আমরা মাথায় রাখছি, থার্ড ওপেনার কিংবা আপনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান বা একটা অফ স্পিনার ব্যাটসম্যান যেটাই হোক, বা একজন লেফট আর্ম ব্যাটসম্যান, যাকে হোক, আপনি সব ছেলেগুলোকে দলে রেখে তাদেরকে নেদারল্যান্ডের সাথে অ্যাটলিস্ট একটা ম্যাচ যদি খেলা দেখতে পারতেন তাদের কি অবস্থায় আছে। আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র গরমের সঙ্গে লড়তে হবে লিটনদের। তবে আবুধাবির আবহাওয়া আর স্পিনিং সহায়ক উইকেটের সঙ্গে ঢাকার কোনো পার্থক্য দেখছেন না সুজন। আমাদের কন্ডিশনের মতোই গরম থাকবে, এটাই তো, এটা তো আমরা খেলে অভ্যাসে। এমন না যে দুবাই বাংলাদেশ প্রথম খেলতে যাচ্ছে বা ইউইতে বা আবুধাবিতে কিংবা শারজাতে আমরা খেলবো প্রথম। আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের খেলার অভিজ্ঞতা আছে, সুতরাং আমার মনে হয় ক্লাইমেট কন্ডিশন আমাদের খুব একটা ডিফিকাল্ট হবে। গেল এশিয়ার মঞ্চে পরাশক্তি ভারতকে আর 2018 সালের আসরে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই আত্মবিশ্বাসী এবারের এশিয়ান কাপের মূল রসদ হতে পারে টাইগারদের, বলছেন সাবেক এই পেসার। প্রথম কথা হচ্ছে ফাইনাল খেলা যদি আমরা ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলি বা সেটা যে প্রতিপক্ষই হোক, বিশেষ করে ইন্ডিয়া যদি হয়, তখন সেখানে একটা ওই দিনটা যদি আমরা আমাদের সব স্ট্যান্ডার্ডগুলো ক্লিক করে আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তো ডেফিনেটলি আমাদের চ্যাম্পিয়নের সুযোগ তো অবশ্যই থাকবে। 30 আগস্ট থেকে সিলেটে ডাচদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে বাংলাদেশের। এর 10 দিন পর দুবাই এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে নামবে টাইগাররা। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার নিউজ 24 এর সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।